সংবিধান সংশোধন করে পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিয়েছে সরকার। বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী। জাতীয় বৃক্ষরোপণ ও মেলার উদ্বোধন। চতুর্থ ধাপে ৬০ উপজেলায় চলছে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আগের ধাপগুলোর মতো এবারও কম ভোটার উপস্থিতি। কাল আসছে প্রায় ৮ লাখ কোটি টাকার সংযমী এবং আত্মরক্ষার বাজেট। উন্নয়ন ব্যয় মেটাতে বড় আকারের ঋণের পরিকল্পনা সরকারের। মালয়েশিয়া ইস্যুতে ৫০,০০০ কর্মীর দায়ভার নিতে নারাজ বাইরাম। দুষছেন আব্দুর রউফ স্বপনকে। ফের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। এবং ১০ বছর পর এবার নির্ভরশীল মোদী সরকার গঠনে জোট শরিকরাই ভরসা। ঘুরে দাঁড়ালো কংগ্রেস। পশ্চিমবঙ্গে আবারও তৃণমূল ঝড়। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান সংশোধন করে পরিবেশ রক্ষার পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ সরকার। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি জামাত আন্দোলনের নামে গাছ ধ্বংস করে। পরিবেশ রক্ষায় একটি গাছ কাটলে ৩টি গাছ লাগানোর পরামর্শও দেন সরকার প্রধান। সংশোধনী নিয়ে আসি। পঞ্চদশ সংশোধনীতে সেখানে 18 অনুচ্ছেদের সাথে আরেকটি অনুচ্ছেদ আমরা যুক্ত করি, 18 ক, সেটা নতুনভাবে সংযোজন করে সেখানে আমরা পরিবেশ রক্ষার বিষয়টা সংযোজন করেছি। যেমন সেখানে বলা আছে, আমি কোট করছি, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন। সেইভাবে আমরা পরিবেশ রক্ষা করা, জীববৈচিত্র্য রক্ষা করা, তার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। চতুর্থ ধাপে ৭টি উপজেলায় একযোগে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে। এ ধাপে ৭টি উপজেলায় একযোগে নেওয়া হচ্ছে ভোট। বরিশালের বানারীপাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলায় চলছে ভোট। উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসছেন ভোটাররা। আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন। নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি। ৫ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ভোট গ্রহণ চলছে। ২ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আমরা ভোট দিতে হয়েছি এবং আমরা সুস্থ মতো ভোট দিতে পারি। ভোট দিতে আসছি, খুব সুন্দর লাগছে আমাদের কাছে, খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর হয়েছে। ভোট আশা করি সুষ্ঠু হবে এবং আমাদের প্রশাসন থেকে অনেক নির্দেশ আছে যাতে কোনো কারচুপি বা কোনো দুর্নীতি না হয়। ভোট আশা করি সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারব। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। সুষ্ঠুভাবে সব ভোট হয়েছে এবং কোনো অসুবিধা নাই। ভোটাররা আসতেছে, ভোট দিয়ে যাচ্ছে। আমি আশা করতেছি খুব ভালো ভোট হবে। কোনো বিশৃঙ্খলা কোনো কিছু নেই। বাইরে অনেক ভোটার, আমরা সবাই নিশ্চিন্তেভাবে ভোট দিতে পারতেছি। কেন্দ্রগুলোতে ৪ স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ১০ প্লাটুন বিজিবি ছাড়াও প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। এই ভোটকে কেন্দ্র করে যাতে সবাই সম্মানিত নাগরিকগণ তাদের সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এজন্য আমাদের পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। কুমিল্লার ৩টি উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, আনসার সদস্যরা কাজ করছেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোটের খবর জানাতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, যেমনটি বলছিলেন, আজকে চতুর্থ ধাপের নির্বাচনে কিন্তু ইতিমধ্যেই দেশের ৭টি উপজেলা নির্বাচন একযোগে চলছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু ১২টা
অতিক্রম করেছে এবং এই ক্ষেত্রে কিন্তু নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ অনুযায়ী কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই মোটামুটি ভোটার উপস্থিতি ছিল, কিন্তু যতই আসলে বেলা গড়িয়ে আসছে আস্তে আস্তে ভোটার উপস্থিতি কমতে শুরু করেছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, এখানে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ভোটার কিন্তু অনেকটাই কম রয়েছে। বিশেষ করে আমরা আছি কুমিল্লার যে নাঙ্গলকোটে আছি, সেই নাঙ্গলকোট উপজেলার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী 114টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরেছি এবং সেখানে দুপুর 12টার পর থেকে মূলত ভোটার উপস্থিতি কিছুটা কম রয়েছে। এই উপজেলায় কিন্তু ভোটার সংখ্যাও একেবারেই কম না, প্রায় 3,35,000 ভোটার এখানে রয়েছে এবং সেই তুলনায় কিন্তু এখানে ভোটার উপস্থিতি অনেকটা কম রয়েছে। তবে যে প্রার্থীরা রয়েছে সেখানে প্রার্থীদের মধ্যে এক ধরনের তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিশেষ করে আমরা এখানে এসে যেটি দেখেছি 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বিপরীতে কিন্তু 2 জন প্রার্থী আওয়ামী লীগ দলের সমর্থিত হওয়ায় কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এবং অন্যদিকে যে আরেকজন প্রার্থী যিনি বিএনপির করতো একসময়, এখন আসলে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত আমরা শুনেছি, মাঝহারুল ইসলাম, তিনি কাপ্রিস প্রতীক নিয়ে এবং একই সাথে নাজমুল হাসান তিনি দোয়াত কলম এবং আবু ইউসুফ নামে চাচা ভাতিজা তারা সম্পর্কে তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো আসলে এখানে এই উপজেলা চাচা ভাতিজার লড়াইটাকেই সবচেয়ে বেশি এখানে উল্লেখযোগ্যভাবে ধরা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা 10টা পর্যন্ত যে তথ্য পেয়েছি সেখানে 12% ভোট পড়েছে এবং দুপুর 12টা নাগাদ কিন্তু সেই শতাংশের হার আরো অনেক বেড়েছে এবং সেটি 19% গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে 12টা পর্যন্ত 19% ভোট এই 3,35,000 ভোটারের বিপরীতে কিন্তু পড়েছে। তো এরপরে আসলে আরো পরিস্থিতি জানা যাবে এবং তবে এখানে গতকালকে একটি সংঘর্ষ ঘটনার পর থেকে আজকে এক ধরনের আতঙ্ক বিরাজ করেছিল সাধারণ ভোটারদের মাঝে, তবে সে ধরনের কোনো প্রভাব কিন্তু আমরা কোনো কেন্দ্রে এখন পর্যন্ত দেখতে পাইনি। তারপর প্রার্থীরা যারা রয়েছেন তারা একে অপরের প্রতিপক্ষের প্রতি অভিযোগ তুলেছে, বিশেষ করে কেন্দ্র দখল থেকে শুরু করে এজেন্ট বের করে দেওয়া, এই ধরনের অভিযোগও কিন্তু আমরা প্রার্থীদের পেয়েছি। তবে বিভিন্ন কেন্দ্রে কি আমরা যে সকল এজেন্ট প্রিজাইডিং অফিসার রয়েছে, প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে তারা জানিয়েছেন তারা নিরপেক্ষভাবেই আসলে ভোট গ্রহণের যে সকল সহযোগিতা করা দরকার সেইটি তারা করছে। এবং একই সাথে অন্যান্য সমস্যার সম্মুখীনের জন্য আমরা দেখেছি র্যাব স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম সহ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একই সাথে বিজিবি সদস্যরা টহলরত রয়েছে। 167টি টিম কিন্তু সারা বাংলাদেশে কাজ করছে। তো সেই অনুযায়ী আমরা এখানেও দেখেছি কুমিল্লা একযোগে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সে 3টি উপজেলার মধ্যে আমরা বাকিগুলোতে আসলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে সংবাদ সবকিছুর ভিত্তিতে এখন পর্যন্ত এখানে মোটামুটি নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এমন পরিস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো সবকিছু মিলিয়ে এখন আসলে অপেক্ষা, যেহেতু দুপুর গড়িয়ে গেছে, ভোটার উপস্থিতি অনেকটা কম, সময় আরো অল্প কিছুক্ষণ বাকি আছে। বিশেষ করে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই অনুযায়ী আরো 4 ঘন্টা নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সে 4 ঘন্টার অপেক্ষা, বিশেষ করে অনেকে আশা করছেন, প্রত্যাশা করছেন। আমরা প্রিজাইডিং অফিসার যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন হয়তো বিকেলের দিকে আরেকটু ভোটার উপস্থিতি বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। তবে সবকিছু মিলে এখানকার এই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আগামীর যে নির্বাচনে কে হবে এই কুমিল্লা নাঙ্গলকোটের যে কর্ণধার, অর্থাৎ উপজেলা নির্বাচনের জয়ী হয়ে যিনি হবেন এই উপজেলার যে অভিভাবক, সেই অভিভাবকের অপেক্ষা পেতে হলে আসলে 4টার পরে ফলাফলের উপর নির্ভর হবে। তবে এখন পর্যন্ত 2 প্রার্থীরই হাড্ডাহাড্ডি লড়াই আমরা লক্ষ্য করতে পারছি। তো এই ছিল কুমিল্লার নাঙ্গলকোট থেকে আমার কাছে থাকা নির্বাচনী সবশেষ খবর। নিশাদ, আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, ভোটের আরো খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সুমন কবির এবং যশোর থেকে ইন্দ্রজিৎ রায়। প্রথমে যাচ্ছি সুমনের কাছে। সুমন, কেমন চলছে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ? সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি অরিন, আপনাকে ধন্যবাদ। আমরা যেটা বলছেন আসলে কুমিল্লার যে নাঙ্গলকোট উপজেলা থেকে বলছি। আসলে সকাল থেকে আমরা দেখেছি কুমিল্লা 8টা থেকে বিকাল 4টা ব্যালটের মাধ্যমে কুমিল্লা 3টি উপজেলা ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে একটা জানা কি কুমিল্লা হোমনা উপজেলায় আসলে যেটা দেখেছি বহিরাগত 2 জনকে আসলে কারাদণ্ড দিয়েছেন বিনাশ্রম 3 দিনে। তো সবকিছু মিলিয়ে আমি আপনার জানাই কুমিল্লার 3টে উপজেলা আমরা দেখেছি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে এখন মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কুমিল্লা আমরা দেখেছি। এখন যে কেন্দ্রটি আছে কুমিল্লা নাঙ্গলকোটের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আসে ভোট পড়েছে 29% ভোট পড়েছে। আর আপনি তো এই কেন্দ্র প্রিজাইডিং অফিসার, হ্যাঁ, কত % ভোট পড়েছে আপনার?
28.79%, 4 ঘন্টা পরে আর কি 609 ভোট। যেটা বলছিলেন উনি, কুমিল্লা আসলে আমরা দেখেছি যে প্রত্যেকটা উপজেলাতে খুব অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি বা কেউ কোনো প্রার্থীদের যারা প্রার্থিতা করছেন তারা কোনো ধরনের কেউ অভিযোগ করেনি। সকলে বলছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় প্রতিটি কেন্দ্রে আমরা সকাল থেকে ঘুরে দেখেছি। আসলে এখানে প্রত্যেক প্রার্থীরা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সকলে মিলে যে পাশ করুক ভোটের মাধ্যমে পাশ করে আসবে সেটাই সব প্রত্যাশা করছেন। সবকিছু মিলে বলা যায় কুমিল্লা যা ভোটার রয়েছেন সেই ভোটারের ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সকালে বলছে অবাধ সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশনার। সেই দিক থেকে বলা যায় কুমিল্লা অবাধ নির্বাচন। আসলে এখন আমি যদি আরেকটু বিস্তারিত জানাই আপনাকে, কুমিল্লার আনসার যারা রয়েছে 4331 জন আনসার রয়েছে, পুলিশ ম্যাজিস্ট্রেট মিলে সমন্বিতভাবে 4 জন সার প্লাটুন বিজিবি রয়েছে, সবকিছু মিলে বলা চলে কুমিল্লার অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন আমি চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী যশোর ইন্দ্রজিৎ, আপনি বিস্তারিত জানাবেন আমাদেরকে নির্বাচনের বিষয়ে। যশোর সদর উপজেলা 219টি কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টায়, যা বিরতিহীনভাবে চলবে বিকাল 4টা পর্যন্ত। আমি এই মুহূর্তে আছি যশোরের সদর উপজেলার যে চূড়ামনকাঠি ইউনিয়ন পরিষদের চূড়ামনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার 2364 এবং আমরা দুপুর 12টা পর্যন্ত অর্থাৎ এখানে ভোট পড়েছে 356টি, যা প্রায় 7% ভোটার। আমরা এর আগে শহরের যে কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, সেখানে দেখেছি ভোটার উপস্থিতি কিন্তু তুলনামূলক কম এবং সেই তুলনায় গ্রামের এই কেন্দ্রটিতে নারী ভোটারদের যে লাইন, আমরা লম্বা লাইন দেখছি এবং ভোটাররা লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে তার ভোটার অধিকার প্রয়োগ করছেন। অর্থাৎ ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও গ্রাম অঞ্চলের যে কেন্দ্র সেখানে বিশেষ করে মহিলাদের কিন্তু এই মুহূর্তে ভোটার উপস্থিতি আমরা বেশি দেখছি এবং তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এখানে আমরা এর আগে যে কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি সেখানে দেখেছি যে কোনো কেন্দ্রে আঙুলের ছাপ না মেলার কারণে অনেকেই কিন্তু ভোট দিতে বিড়ম্বনায় পড়ছেন এবং তারা হাতের যে রেখা সেটি মুছে যাওয়ার কারণে অনেকে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করছেন। এবং তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন যে তারা এই ভোট দিতে পারছে না, তারা হাত ধুয়ে আসলে পরবর্তী তাদের বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়া হবে। এবং সব মিলিয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে। এই ছিল আমার কাছে সর্বশেষ। অরিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, কুমিল্লা এবং যশোরের উপজেলা নির্বাচনের এই মুহূর্তের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অর্থনীতির কঠিন সময়ে সংযমী এবং আত্মরক্ষার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 3.25 লাখ কোটি টাকার ঘাটতি সহ বাজেটের আকার ধরা হয়েছে 7,96,900 কোটি টাকা। চলতি অর্থ বছরের চেয়ে বেড়েছে মাত্র 4.5%। রাজস্ব আদায় প্রত্যাশা মতো না হওয়ার পাশাপাশি উন্নয়ন ব্যয় মেটাতে বড় আকারের ঋণের পরিকল্পনা করেছে সরকার। বিস্তারিত আমেনা প্রণামীর রিপোর্টে। কয়েক বছর ধরেই অর্থনীতিতে স্পষ্ট টানাপোড়েন আর অস্থিরতা। লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির, নেই প্রত্যাশিত বিনিয়োগও। এ অবস্থার মধ্যে 2024-25 অর্থ বছরে 3.25 লাখ কোটি টাকার ঘাটতি সহ বাজেটের আকার ধরা হয়েছে 7,96,900 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে বেড়েছে মাত্র 4%। মূল্যস্ফীতির সমন্বয় করলে প্রকৃত অর্থে কমেছে বাজেটের আকার। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণকে প্রধান লক্ষ্য ধরে বাজেটের আকার বাড়াতে নজর দিতে পারেনি সরকার। এনবিআর এর লক্ষ্য ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা বছর ব্যবধানে, যা বেড়েছে মাত্র 11%। এডিপি প্রায় 1200 প্রকল্পে 2,65,000 কোটি টাকা বরাদ্দ থাকছে। রাজস্ব আদায়ের প্রত্যাশা মতো না হওয়ার পাশাপাশি উন্নয়ন ব্যয় মেটানোর জন্য বড় আকারের ঋণ পরিকল্পনা করছে সরকার। কমানো হয়েছে এনবিআর এর বাইরে অন্য উৎস থেকে আদায়ের লক্ষ্যমাত্রা। ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা, যা পূরণে দেশি বিদেশি ঋণের সুদই দিতে হবে 1.25 লাখ কোটি টাকা। নতুন নতুন বিনিয়োগে সংযত হবার পরামর্শ এনবিআর এর সাবেক চেয়ারম্যানের। বাজেট বাড়ানো মানে কি? কর্মসূচি পালন করা, কিছু করা। তো সেটা তো আমার করতে হবে, আমি ওটা থামাতে পারবো না, কমানো পারবো না, এটা হবে না। বাজেট বাড়তে হবে। এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। 3 বছরের প্রজেক্ট 7 বছর 8 বছর লেগে যাচ্ছে, এতে খরচ বাড়তিছে।
হ্যাঁ, তারপর আমি যে রিটার্নটা পেতাম সেই রিটার্নটা পাচ্ছি না, এখানে আমার নজর দিতে হবে। বরাবরের মতো বাজেটে মোট ব্যয়ের 2/3 বেশি যাচ্ছে অউৎপাদনশীল খাতে। 4,69,000 বেতন ভাতা এবং ভর্তুকি সহ নানা ব্যয় মেটাতে, সুদ মেটাতে 1,13,500 কোটি টাকা, উন্নয়নমুখী বিনিয়োগে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাজেট বাস্তবায়নে তদারকির প্রয়োজন বলে মনে করছেন এ অর্থনীতিবিদ। সবচেয়ে দুর্বল দিক বাংলাদেশের উন্নয়ন কৌশল, উন্নয়নের যত রকম কার্যক্রম সবচেয়ে বাস্তবায়ন হয় না, কারণ সক্ষমতার অভাব আছে, যারা বাস্তবায়ন করে তাদের সততার অভাব আছে, তাদের নিষ্ঠার অভাব আছে, আর সর্বোপরি আপনার তাদের কাজগুলো মনিটর করা, তাদের করে পরিবীক্ষণ করা এবং কারেক্টিভ অ্যাকশন নেওয়ার কোনো বিষয় নাই। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি থাকবে এ বাজেটে। টাকার অঙ্কে যা 2,55,000 কোটি টাকা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়া যাবার সুযোগ মেলেনি প্রায় 50,000 কর্মীর। প্রভাবশালী মন্ত্রী এমপিদের সিন্ডিকেট 12,000 কোটি টাকা হাতিয়ে নিলেও পাল্টাপাল্টি দোষারোপের বৃত্তেই আছে জনশক্তি নিয়োগকারী এজেন্সির সংগঠন বাইরা। ফের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। প্রবাসীদের শ্রমে ঘামে আসে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিট্যান্স। মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকা থেকে প্রতি মাসেই বড় অঙ্কের বৈদেশিক মুদ্রার যোগান দেন অভিবাসী কর্মীরা। তবে ভাগ্যোন্নয়নে বিদেশগামী অভিবাসী কর্মীদের সঙ্গে এমন প্রতারণার খবরে তোলপাড় চলছে দেশ জুড়ে। সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ মেলেনি প্রায় 50,000 কর্মীর। 12,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হলেও পাল্টাপাল্টি দোষারোপের বৃত্তেই আছে জনশক্তি নিয়োগকারী এজেন্সির সংগঠন বাইরা। তিনি বলেছেন যারা কর্মী যেতে পারে নাই তাদের টাকা না দিতে বাইরা ফেরত দিবে। কোথা থেকে বাইরা ফেরত দিবে? এই টাকা কে ফেরত দিবে বলেন? সিন্ডিকেটের 100 সদস্যকে ফেরত দিতে হবে। এই দায় কি 2200 সদস্যকে এই দায় নিবে? কোনোভাবেই নিবে না। সিন্ডিকেটের মূল হোতা হিসেবে সাবেক মহাসচিব আব্দুর রউফ স্বপনকে দায়ী করছেন বাইরার নেতারা। আমার টাকা আপনার টাকা, যে সিন্ডিকেট করতে সকলকে টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আজকে স্বপন সাহেব যদি 9,000 কোটি টাকা বাড়ায় তাহলে ক্ষতিপূরণ দিতে অসুবিধা কোথায়? তার বাপের টাকা নইলে আমাদের টাকা, অভিবাসী শ্রমিকদের টাকা, তাকে সেই টাকা থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা তাকে বাধ্য করবেন। আরেকটা কথা, আমাদের সরকার যদি এই 40-50,000 শ্রমিককে বাড়াতে না পারে, আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, আমরা মালয়েশিয়ার হাইকোর্ট বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট বলেন, বাংলাদেশের কোর্ট বলেন, আমরা সরকারকে বাধ্য করব এই 40-50,000 শ্রমিক দিতে। সপ্তাহ খানেক ধরেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই সীমাবদ্ধ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কাছে যে সময় ফাইল এসেছে আমরা সেই ফাইলগুলা মন্ত্রণালয়ের সচিব সাইন করে দিয়েছে। আমি মনে করি যে যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সিন্ডিকেট ভেঙে না দিলে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে শ্রমবাজার হারাবে বাংলাদেশ, এমন শঙ্কা জনশক্তি রপ্তানিকারকদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।